নিউজ 18 বাংলায় আরো একবার স্বাগত আপনাদের সঙ্গে আমি অনিন্দিতা। নজর রেখেছি যে খবরে বারুইপুর কাণ্ডে অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডল, এই প্রভাস মণ্ডলের মৃত্যু। পুলিশের রিভলভার চিনিয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি, আত্মরক্ষায় গুলি চালাতে বাধ্য হয় পুলিশ, আর সেই গুলিতে মৃত্যু হয় প্রভাস মণ্ডলের। ভোর রাতে বারুইপুর কাণ্ড যে অপরাধ তার পুনর্নির্মাণ হচ্ছিল, সেই সময় এই ঘটনা। পুলিশ সূত্রে এমনটাই খবর পাওয়া যাচ্ছে। আমাদের সঙ্গে দুজন প্রতিনিধি রয়েছেন, আমাদের সঙ্গে সরাসরি অর্থাৎ ঘটনাস্থল থেকে রয়েছেন প্রতিনিধি সান্নিক, এবং অপরদিকে হাসপাতালের সামনে থেকে রয়েছেন অর্পণ। প্রথমেই যাব সান্নিকের কাছে। সান্নিক দেখাচ্ছিল কিছুক্ষণ আগে সেখানে পুলিশ আধিকারিকরা পৌঁছে গিয়েছেন, ঘটনার পুরোপুরি তদন্ত তারা করছেন। এই মুহূর্তে কি হচ্ছে সান্নিক? দেখো, এখনো পর্যন্ত জায়গা কর্ডন করা রয়েছে, জায়গায় যে তদন্ত, পরবর্তী তদন্ত অবশ্যই হবে। তবে আপাতত এই জায়গার যাতে কোনো রকম তথ্য প্রমাণ না লোপাট হয়, সেই কারণে পুলিশ আপাতত গোটা জায়গাকে গার্ড করে রয়েছে। এবং তোমাকে জায়গাটা একবার দেখাই, যে জায়গায় গতকাল রাত্রিবেলা প্রভাস মণ্ডলকে গুলি করতে বাধ্য হয়েছিল পুলিশ। কেননা যে জায়গায়, যদি সময় ধরে তোমাকে বলি, যদি টাইম লাইন ধরে বলি, গতকাল রাত্রি 12:45 সেই সময় এই জায়গাতে নিয়ে আসা হয়েছিল প্রভাস মণ্ডলকে। বারুইপুর থানার একটি তদন্তকারী দল তারা তাদেরকে এখানে নিয়ে আসে, এবং সেই সময় প্রভাস মণ্ডল যখন এখানে আসে, এই জায়গাটা যখন যে জায়গাটা দিয়ে এই জায়গাটায় ঢুকতে হয়, চারদিক থেকে রাস্তা হিসেব করলে রাস্তা কিন্তু সেই অর্থে কোনো পাকা রাস্তা তো নেই, উল্টো এইরকম জঙ্গলের মাঝখান দিয়ে বেশ কিছু ট্রেল রয়েছে, যাতে পুরোপুরি বর্ষাকালে কাদা হয়ে রয়েছে। তাই এই পরিস্থিতিতে রাতের বেলা, রাতের অন্ধকার এবং এই নির্জনতার সুযোগ সেই সময় প্রভাস মণ্ডল নিয়েছিল। এবং যারা তদন্তকারী আধিকারিকরা ছিলেন, যারা মূলত তাকে রিকনস্ট্রাকশনের জন্য এখানে নিয়ে এসেছিলেন, তাদের কাছ থেকে একটি সার্ভিস রিভলভার সে ছিনিয়ে নেয়। ছিনিয়ে নিয়ে এক রাউন্ড গুলি ঘটনাস্থলে সে ফায়ার করে এবং এখান থেকে সে পালানোর চেষ্টা করে। যখন সে পালানোর চেষ্টা করছে, তখন এই জায়গাটা যদি তুমি চারদিক থেকে দেখো, এক পাশে তোমাকে দেখিয়ে রাখবো, এই পাশে হচ্ছে যে মূল ঘটনাস্থল, অর্থাৎ যেখানে নাবালিকাকে খুন, ধর্ষণ করা হয়েছিল এবং তার দেহ লোপাট করা হয়েছিল, সেই ঘটনাস্থল হচ্ছে সামনে। সেই জায়গাটা ইতিমধ্যে এখনো পর্যন্ত কর্ডন করা রয়েছে। সেই জায়গাতে যখন এই ঘটনা ঘটানো হচ্ছে, যখন গুলি চালানোর ঘটনা ঘটলো, প্রভাস মণ্ডল সে ঘটনাস্থল থেকে পালানোর যখন চেষ্টা করছে, সেই সময় যদি এখান থেকে পাশে যে পেয়ারা বাগান তুমি দেখতে পাচ্ছ, এই পেয়ারা বাগানের মধ্যে সে যদি কোনোভাবে ঢুকে পড়তে পারে, সেক্ষেত্রে কিন্তু তাকে এখান থেকে বের করা যথেষ্ট কঠিন হবে এবং রাতের বেলা তাকে খুঁজে পেতে পুলিশের যথেষ্ট সমস্যা হতে পারত। তাই সেই পরিস্থিতিতে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা যখন ঘটে, তখন আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি চালায়। এবং অন্ধকারে যখন প্রভাস মণ্ডলকে লক্ষ্য করে পাল্টা গুলি চালানো হয়, তাতে প্রভাস মণ্ডল জখম হয়। এবং এই জায়গাটা, যে জায়গাটা মূল যে ঘটনাস্থল, সেখান থেকে হিসেব করলে 20-25 মিটার দূরত্ব হবে এই জায়গাটার। এখানে প্রভাস মণ্ডল গতকাল রাত্রিবেলা পড়ে এবং এখান থেকেই তাকে উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে যারা তদন্তকারীরা তারা তাকে তৎক্ষণাৎ নিয়ে যান। কিন্তু সেই সময় তাকে নিয়ে গেলেও চিকিৎসকরা তাকে বাঁচাতে পারেননি, তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। স্বাভাবিকভাবেই এই গোটা ঘটনা একাধিক প্রশ্ন এখনো পর্যন্ত জিইয়ে রাখলো, কেননা এই গোটা ঘটনার ক্ষেত্রে তদন্তে নেমে পুলিশ যাদেরকে এখনো পর্যন্ত যে অভিযুক্তকে গ্রেফতার করেছিল, তাদের কি ভূমিকা ছিল, খুন ধর্ষণের গোটা ঘটনায় কে কোন ভূমিকা নিয়েছিল, সেই গোটা বিষয়টা কিন্তু পুলিশ ইতিমধ্যেই তদন্ত করে দেখছে। এবং ঠিক সেই কারণেই রিকনস্ট্রাকশন, সেই কারণেই এই প্রয়োজনীয়তা হয়েছিল যে প্রভাস মণ্ডলকে নিয়ে ঘটনা। এই নিহত প্রভাস মণ্ডলের মা, তিনি কি বলছেন শুনবো। বলেছেন কর্মের ফল পেয়েছে ছেলে, এমনটাই মন্তব্য নিহত প্রভাস মণ্ডলের মায়ের। ছেলে যে মৃত্যু হলো, তাতে আপনার কষ্ট হচ্ছে না? মার তো কষ্ট হবে, আমি সে কষ্ট দরকার নেই। ও যা কর্ম করেছে তাতেই গেছে আমার শান্তি। মানে ও যে নাবালিকার সঙ্গে যে হ্যাঁ, অত্যাচার করেছে, তাতে ওর মৃত্যু হয়ে গেছে, ভালোই হয়েছে। আপনারা কি মৃতদেহ আনতে যাবেন? মৃতদেহ আমি আনবো না, আমি তো বললাম আর আমরা দেখতে চাই না, একদম দেখতে চাই না। তোমরা ওখানে নিয়ে ঢেকে নাও, গুদমে দেবে, কোথায় দেবে, ফেলে দেবে, দিয়ে যাবে, কেউ যাবে না। মার কথা যদি না শুনে নিজে নেশা ভাঙ করে, তা আমার অত আর কিচ্ছু বলার নেই। আরো একবার শুনবো প্রভাস মণ্ডলের মায়ের বক্তব্য। ছেলে যে মৃত্যু হলো, তাতে আপনার কষ্ট হচ্ছে না? মার তো কষ্ট হবে, আমি সে কষ্ট দরকার নেই। ও যা কর্ম করেছে তাতেই গেছে আমার শান্তি। মানে ও যে নাবালিকার সঙ্গে যে হ্যাঁ, অত্যাচার করেছে, তাতে ওর মৃত্যু হয়ে গেছে, ভালোই হয়েছে। আপনারা কি মৃতদেহ আনতে যাবেন? মৃতদেহ আমি আনবো না, আমি তো বললাম আর আমরা দেখতে চাই না,
একদম দেখতে চাই না। তোমরা ওখানে নিয়ে ঠিকে নাও, গুদমে দেবে, কোথায় দেবে, ফেলে দেবে, দিয়ে যাও, কেউ যাবে না। মার কথা যদি না শুনি, নিজে নেশা ভাঙ করে, তা আমার অত আর কিচ্ছু বলার নেই। প্রভাস মণ্ডলের মায়ের বক্তব্য আমরা শুনলাম। তিনি বললেন তারা যাবেন না মৃতদেহ আনতে, তারা দেখতেও চান না। বারুইপুর কাণ্ডে অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলের মৃত্যু, পুলিশের রিভলভার চিনিয়ে পুলিশকে লক্ষ্য করেই গুলি, আত্মরক্ষায় গুলি চালাতে বাধ্য হয় পুলিশ, আর সেই গুলিতে মৃত্যু হয় প্রভাস মণ্ডলের। তাকে বারুইপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। সেখান থেকে আমাদের সঙ্গে সরাসরি অর্পণ রয়েছেন প্রতিনিধি, অর্পণের সঙ্গে কথা বলবো। অর্পণ, আমরা এই নিহত প্রভাস মণ্ডলের মায়ের বক্তব্য শুনলাম। তিনি বলছেন যে তারা এতটাই মর্মাহত, তারা যাবেন না ছেলেকে দেখতে, ছেলের দেহ আনতে তারা যাবেন না, তারা দেখতেই চান না, এমনটাই বলছেন তারা। তুমি রয়েছে হাসপাতালের সামনে, সেখান থেকে আমরা কি আপডেট পাচ্ছি? দেখো, ভোর রাতে তাকে নিয়ে আসা হয় এবং এই বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। এবং এই ঘটনার যাতে উত্তেজনা নতুন করে না ছড়া, সেই কারণেই তুমি দেখতে পাচ্ছ যে বারুইপুর পুলিশ জেলার পক্ষ থেকে পুলিশ মোতায়েন করা রয়েছে এবং এই হাসপাতাল মর্গেই প্রভাসের মৃতদেহ শায়িত রয়েছে। এবং এই ঘটনায় কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই প্রভাসের, কারণ প্রথম থেকেই পুলিশের যে তথ্য এবং সাধারণ মানুষের যে তথ্য, সেই তথ্য কিন্তু একমাত্র প্রদান করছিল এই প্রভাস। মেয়েটিকে যে অপহরণ এবং মেয়েটিকে অপহরণ করে নিয়ে যাওয়ার পর কি করা হয়েছিল তার সমস্তটাই কিন্তু এই প্রভাসের বয়ানের সঙ্গে মিল ছিল। আর সেই কারণেই প্রভাসকে প্রথমেই পুনর্নির্মাণের জন্য নিয়ে যাওয়া হয় এবং গতকাল রাত্রেই পুনর্নির্মাণের জায়গায় নিয়ে যেতেই সে ঘটনাস্থল যখন পুনর্নির্মাণ শুরু হচ্ছে, সেই সময়েই কিন্তু এক পুলিশ কর্মীর কাছ থেকে রিভলভার ছিনিয়ে নিয়ে তাকে গুলি করতে যায়। কোনো ক্রমে পুলিশ কর্মী বেঁচে যায়। দ্বিতীয় গুলি করার আগেই আত্মরক্ষার্থে পুলিশ গুলি চালায় এবং সেই গুলিতে আহত হন প্রভাস। তারপরেই তাকে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। তদন্ত সাপেক্ষে এখনও পর্যন্ত এই প্রভাস কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে যাচ্ছিল, কারণ এই যে নাবালিকা ধর্ষণ এবং খুনের ঘটনায় মূল চক্রী হিসেবে যদি দেখা যায়, তাহলে সেই প্রভাস এবং সেই প্রভাসের তথ্যতেই কিন্তু পুলিশ বাকিদের খোঁজ পেয়েছিল। আজ সকালবেলা তুমি জানবে, আজ ভোর রাতে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে, কবির মোল্লার ইনভলভমেন্ট রয়েছে। সেই স্বীকারোক্তি বা নাম এসছিল এই প্রভাসের কাছ থেকে, দিবকরের নাম এসছিল প্রভাসের কাছ থেকে, কারণ এই প্রভাসই কিন্তু একমাত্র এই ঘটনার প্রথম অভিযুক্ত হিসেবে স্থানীয়দের কাছে ধরা পড়ে। পুলিশের সাহায্যে নিয়ে বাকিদেরকে গ্রেপ্তার করা হয় 24 ঘন্টার মধ্যেই। সেই প্রভাসকে নিয়ে যখন পুনর্নির্মাণে যায় পুলিশ, সেখানেই সে গিয়ে পুলিশের কাছ থেকে বন্দুক ছিনিয়ে নেয় এবং পুলিশকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি পর্যন্ত ছোড়ে। তারপরেই পুলিশ আত্মরক্ষার জন্য গুলি চালায় এবং সেই গুলিতে প্রভাস আহত হলে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। এই মুহূর্তে বারুইপুর হাসপাতালে নিরাপত্তা বাড়ানো হয়েছে। তুমি দেখতেই পাচ্ছ, কেন্দ্রীয় বাহিনী রয়েছে, কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বারুইপুর থানার পুলিশ রয়েছে এবং তার সঙ্গে যে গার্ডরেলের সংখ্যা, সেই গার্ডরেলের সংখ্যাও কিন্তু বাড়ানো হয়েছে। কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে পুলিশ সেই দিকেই লক্ষ্য রেখেছে এবং এই ঘটনায় আজ সকাল পর্যন্ত দেখা যাচ্ছে যে প্রায় 25 জনকে আটক করা হয়েছিল, যাদের মধ্যে সরাসরি যোগ রয়েছে 20 জনের। সেই 20 জনকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। তুমি যেমনটা বলছিলে যে এই ঘটনা বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনা, সেখানে এই প্রভাস মণ্ডলের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি একবার জেনে নিই তোমার থেকে যে এই ঘটনার পেছনে এই প্রভাস মণ্ডল কিভাবে যুক্ত ছিল, তার ভূমিকা ঠিক কি ছিল এই ঘটনায়, তাকে প্রথম থেকে তার খোঁজ কিভাবে পাওয়া গেল, তার কি ভূমিকা ছিল, তার বিরুদ্ধে কি অভিযোগ এখনো পর্যন্ত সামনে এসেছিল? দেখো, স্থানীয় মানুষজন এই নাবালিকা নিখোঁজ হওয়ার পরেই কিন্তু খোঁজ শুরু করে। প্রথমে তারা সূর্যপুর ক্যাম্পে যায়, পরবর্তীকালে এলাকার সিসি ক্যামেরা ফুটেজ তারা কালেকশন করে এবং সেই সিসি ক্যামেরার ফুটেজ কালেকশন করার পরেই এই প্রভাসের হদিশ মেলে। এই প্রভাসকে যখন তারা রাত্রিবেলা ধরে, সে কিন্তু স্বীকার করে মেয়েটিকে সে অপহরণ করে নিয়ে গিয়ে 4 জনের কাছে তুলে দিয়েছে। এরপরেই দেখা যায় যে একাধিক তথ্য প্রমাণ পুলিশের কাছে সে দিয়েছে এবং প্রভাসই কিন্তু
যে প্রভাস, সেই প্রভাসের কাছেই কিন্তু এই মেয়েটির যে দেহ ফেলে আসা হয়েছিল এবং খুনের বিবরণ কিন্তু সে দেয়। কিভাবে খুন করা হয়েছিল, তাকে শারীরিক নির্যাতন করে গলায় পা তুলে দিয়ে শ্বাসরোধ করে খুন করা হয় এবং যখন সেই শারীরিক অত্যাচার সে সহ্য করতে পারেনি, তারপরে সে তুমি অজ্ঞান যেমনটা হয়ে পড়ে। বলছো, এই সেই প্রভাস অবস্থায় তাকে মণ্ডল জলে তাকে ফেলে যখন দেওয়া। পাকড়াও করা হলো, তারপর তার স্বীকারোক্তি একবার শোনাই। ওকে খারাপ কাজ করেছি না, আমি খারাপ কাজ আমি করিনি। শোন এবার শোনো, কি কি করেছিস? এবারে বলে এবারে আমি যদি টাকা পয়সা আনন্দ ধার দিবি, কি? আনন্দ আছে আর ওর একটা বন্ধু আছে বলে এবার চারজন এসেছি, মাথায় খাওয়া হয়েছে। আমি বলছি, যদি টাকা দরকার লাগে ও তো ওকে রেখে দে, যা টাকা দেওয়া নিবি এখন, ঠিক আছে? ও বলে না তোর আমি তোর কথা শুনবো না, ঠিক আছে? আমার ঠেলা ফেলে ফেলে করে উড়ে, ঠিক আছে? নিয়ে ও ট্রেনে চলে গেছে, মেয়েটা ছিলেছে বলে চুরি উঠে বাকি হয়েছে আনন্দ চেপে মেরে দিয়েছে মেয়ে ট্রেনে চলে যেতে পারে। কয়জন ছিল? তিনজন ছিল, আমার চারজন। খারাপ কাজ কে কে করেছিস? খারাপ কাজ আমি করিনি, আর সত্যি কথা বলতে পারবো না। আমি কে কে করেছে? না, ওরা বলতে পারছে ওরা করতেছি না, কিন্তু আমি তো এই আগে আমি ছিলাম, ওরা নিয়ে তারপর আমি ছিলাম না, ওই থেকে চলে গেছে ভয়তে, চলে গেছে।